ইলেকট্রনিক মিডিয়াতে সুনামরা যারা কর্মরত সাংবাদিক বন্ধুরা, আমরা ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে আসার জন্য অনুরোধ করেছিলাম। আপনারা এসেছেন, তার জন্য ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকেও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে অষ্টাদশ লোকসভা গঠনের জন্য গোটা দেশে আপনারা সবাই অবগত আছেন, অষ্টাদশ লোকসভা গঠনের জন্য গোটা দেশে 543টা লোকসভা আসন, তাতে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবং এটাও আপনারা অবগত আছেন যে নির্বাচনে বিজেপিকে যে কোনো মূল্যে পরাস্ত করার জন্য গোটা দেশে ইন্ডিয়া ব্লক গঠিত হয়েছে, যাতে 26টা রাজনৈতিক দল তারা অংশ নিয়েছে। আমাদের এখানে রাজ্যের দুটো আসন, পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা আসন, এখানেও আমরা লড়াই করছি ইন্ডিয়া জোটের পক্ষ থেকে। এটা আমাদের মহকুমায় আমরা কিভাবে বাস্তবায়িত করব, তার জন্য গতকালকে এবং আজকে আমরা ইন্ডিয়া জোটের মধ্যে সুনামরায় যারা আছি, সিপিআইএম এবং কংগ্রেস, উভয় দলের নেতৃত্ব আমরা 2 দফায় মিটিং করেছি। এটা এখানে ব্যাখ্যার প্রয়োজন নেই যে আমরা কংগ্রেস এবং আমরা আলাদা আলাদাভাবে এতদিন লড়াই করেছি, কিন্তু আজকে আমরা কোন প্রেক্ষাপটে আমরা একসঙ্গে লড়াই করতে বাধ্য হচ্ছি, এটা আপনাদের কাছে ব্যাখ্যা করার প্রয়োজন নেই, কারণ এটা গোটা দেশেরই ফেনোমেনা, গোটা দেশেই এটা হচ্ছে। মূলত বিজেপি দল কেন্দ্রে 10 বছর ক্ষমতার মধ্যে আছে, রাজ্যে 6 বছর আছে। তাদের সবচেয়ে বড় যে কৃতিত্ব সেটা হচ্ছে প্রচন্ড মিথ্যা কথা ওরা বলে। প্রচন্ড তারা মানে মানুষের সামনে নিজেদেরকে তুলে ধরার জন্য প্রচারের চূড়ান্ত পর্যায়ে তারা পৌঁছে যাচ্ছে। সরকারি টাকা খরচ করে ব্যাপকভাবে তারা প্রচার প্রপাগান্ডা করছে। কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে যদি ধরেন, অর্থনীতিটা প্রধান না আমাদের কাছে, তা অর্থনৈতিক ক্ষেত্রেও যদি ধরেন, বেকারি, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, কৃষক, আমাদের দেশের বেশিরভাগ মানুষ, তাদের জীবনে যে অভিশপ্ত অবস্থা, আত্মহত্যা চলছে। 10 বছরে 1 লক্ষের উপরে কৃষক আত্মহত্যা করেছে গোটা দেশে। শ্রমিক আজকে পার্মানেন্ট কোনো চাকরি নেই। 10 বছর আগে সারা দেশে যত লোক কাজ করত, শ্রমের বাজারে ছিল, কাজে নিযুক্ত, এই সংখ্যা কমছে, অথচ জনসংখ্যা বাড়ছে। এবং যারাও কাজ করছে তাদের কোনো আইনি সুযোগ নেই। 29টা শ্রম আইন, এটাকে বাতিল করে 4টা শ্রম কোড তারা চালু করেছে, যার মধ্যে দিয়ে কাজ জন্য তাদের কোনো অধিকারই নেই। এবং আগে ছিল কন্ট্রাকচুয়াল, কন্ট্রাক্টের মাধ্যমে চাকরি, পার্মানেন্ট চাকরি নেই। এখন কন্ট্রাক্টও বাদ দিয়ে এখন এটাকে কি বলে, ওই কন্ট্রাক্টরকে দিয়ে দেওয়া,
চাকরি ঠিক করার জন্য। এ থেকে একটা টার্ম আছে, আমি নামটা ভুলে গেছি। কার্যত এগুলো সাংঘাতিক অবস্থা। যারা শ্রমশক্তি যারা বাজারে আছে তার মধ্যে 50% হচ্ছে স্বনিয়োজিত, যাদের মাসিক আয় 10,000, 12,000, 15,000-এর বেশি না। একটা প্রচন্ড খারাপ অবস্থা আমাদের দেশ। কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বাজারে বেচা কিনি নেই। একটা আর্থিক সংকট। আমাদের দেশের যে আর্থিক সার্বভৌমত্ব, আমাদের কতগুলো রাষ্ট্রীয় উদ্যোগে কারখানা ছিল আপনারা জানেন, 244টার মতো পিএসইউ যাদের বলা হয়, এগুলোকে সব বিক্রি করে দিচ্ছে দলের দলে, যাতে পুঁজিপতিরা সর্বক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য থেকে আরম্ভ করে পরিবহন সমস্ত ক্ষেত্রে যাতে তারা অবাধে লুণ্ঠন করতে পারে ভারতবর্ষের মানুষকে, সেই দিকে নিয়ে আসছে। এই আর্থিক অবস্থার কথা বাদ দিন, আজকে মানুষের যে সাংবিধানিক অধিকার, ধর্মনিরপেক্ষতা আজকে ভুলুণ্ঠিত। আজকে হিন্দু রাষ্ট্র গঠনের দিকে তারা যাচ্ছে এবং তারা ওপেন বলছে যে আমরা যদি এবারে ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা হিন্দু রাষ্ট্র করব, যেটা ধর্মনিরপেক্ষতার চূড়ান্ত বিরোধী। আমাদের সংসদ অকার্যকরী করে রেখেছে। সংসদ সাধারণত 135 দিন বসতো বছরে, এখন 55 দিনে চলে গেছে। সংসদের মধ্যে যে স্ট্যান্ডিং কমিটিগুলো ছিল, সেই স্ট্যান্ডিং কমিটিগুলো অকার্যকরী। গত 5 বছরে স্ট্যান্ডিং কমিটিতে 30% বিল গেছে, আগে এটা 73% যেত। এমনকি বাজেট কোনো আলোচনা ছাড়াই বা পাশ করানো হয়েছে। সংসদকে অকার্যকরী করে দিচ্ছে। আপনারা দেখেছেন 146 জন এমপিকে বহিষ্কার করা হয়েছে কতগুলো বিল পাশ করানোর জন্য। আমাদের যে ভোটাধিকার, ভোটাধিকার আগামী দিনে থাকবে কিনা সমস্যা। আজকে নির্বাচন কমিশন ভূগোলের তলে নিয়ে যাচ্ছে, আপনার বিচার বিভাগকে তার স্বাধীনতাকে নষ্ট করার ষড়যন্ত্র চলছে। আমাদের দেশের যে সাংবিধানিক অধিকারগুলো সবকিছু আজকে ভুলুণ্ঠিত হওয়ার মতো অবস্থা। এই জায়গায় দাঁড়িয়ে গোটা দেশের রাজনৈতিক দল আজকে তারা একত্রিত হচ্ছে যে না, বিজেপিকে পরাস্ত করে দেশের যে সংবিধান, মানুষের যে সাংবিধানিক অধিকার, এটাকে আমাদের রক্ষা করতে হবে। সবাই মিলে একসঙ্গে বসবাস করার যে অধিকার, এটাকে আমাদের রক্ষা করতে হবে। সেই কারণে আজকে আমরা কংগ্রেস সিপিআইএম আমরা একসঙ্গে বসে আমরা কিভাবে এই শত্রুকে মোকাবেলা করা যায় তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। তার অঙ্গ হিসাবে আমরা মহকুমায় একটা কোঅর্ডিনেশন কমিটি আমরা গঠন করেছি, 13 জনের কোঅর্ডিনেশন কমিটি। তার যুগ্ম কনভেনার আমি আছি, আমি রতন সাহা, আর দীপক চক্রবর্তী মহোদয় উনি আছেন। আমরা 2 জন যুগ্ম আহ্বায়ক। আমাদের মহকুমায় 4টা কনস্টিটিউয়েন্সি আছে। সেই 4টা কনস্টিটিউয়েন্সির মধ্যে আমরা 4টা কোঅর্ডিনেশন করেছি, কোঅর্ডিনেশন কমিটি আমরা গঠন করেছি। তাতে বক্সনগরে 14 জনের কমিটি, তার যুগ্ম আহ্বায়ক ওহিদুর রহমান এবং রত্নেশ্বর দাস। নলছর এখানে 14 জনের কমিটি, আমরা 14 জনের কমিটি। তার যুগ্ম আহ্বায়ক তপন দাস এবং পরেশ দেবনাথ। সুনামুড়াতে শ্যামল চক্রবর্তী 9 আর 19 জনের কমিটি সুনামুড়াতে। তার শ্যামল চক্রবর্তী একজন কনভেনার আর একজন হচ্ছেন আবুল বসার খান। আর এই ধনপুরে 16 জনের কমিটি, তার কনভেনার হচ্ছেন, যুগ্ম কনভেনার হচ্ছেন আব্দুল করিম এবং বাবুল করিম। তারা বসবেন, তারা বসবেন, বসে সমস্ত বাজারগুলো, সমস্ত জায়গায়, সমস্ত মানুষের কাছে যাতে প্রচার প্রপাগান্ডা নিয়ে যাওয়া যায়, কেন বিজেপিকে হারানো দরকার, এটা যাতে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যায়,
তার জন্য কিভাবে যৌথভাবে কর্মসূচি গ্রহণ করা যায় তার জন্য তারা প্রস্তাব গ্রহণ করবেন। আমরা সাব ডিভিশন লেভেল যে কোঅর্ডিনেশন কমিটি এটাকে আমরা চূড়ান্ত করে দেব। আমরা ইতিমধ্যে কিছু প্রোগ্রাম আমরা দিয়েছি। 27 তারিখে পশ্চিম ত্রিপুরা আসনের যিনি প্রার্থী ইন্ডিয়া ব্লকের, তিনি নমিনেশন সাবমিট করবেন সকাল 11টায়। আমরা সোনামুড়া থেকে আমরা উভয় দল আমরা ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে আমরা লোকজন সেখানে সামিল করব। আর 28 তারিখে প্রার্থী সোনামুড়ায় আসছেন। 3টায় উনি বক্সনগরে প্রোগ্রাম করবেন, 4:30টায় মতিনগরে প্রোগ্রাম করবেন, 5:30টায় কাঠালিয়াতে প্রোগ্রাম করবেন, আর 6:30টায় বাসপুকুরে প্রোগ্রাম করবেন। একদিন উনি আমাদের টাইম দিয়েছেন, 4টা প্রোগ্রাম আমরা ঠিক করেছি। ওনার সঙ্গে আমরা থাকবো। আমরা উভয় দলের লোকজন আমরা 150-200 লোক আমরা থাকবো, থেকে আমরা এই প্রোগ্রামগুলোতে আমরা যৌথভাবে অংশগ্রহণ করব। আরও তারিখ উনি দেবেন, দিলে পরে আমরা আরও প্রোগ্রাম আমরা চূড়ান্ত করব। গোটা মহকুমায় যাতে সবগুলো করে না পারলেও সবগুলো জায়গাতে মেন জায়গাগুলোতে আমরা যাতে ওনাকে নিয়ে প্রোগ্রাম করতে পারি সেই উদ্যোগ আমরা নেব। আর এছাড়া আমি তো আগেই বলেছি কনস্টিটিউয়েন্সি কমিটি তারা প্রোগ্রাম করে গোটা মহকুমাতে যাতে আমাদের আহ্বান ছড়িয়ে দিতে পারে তার জন্য ভূমিকা গ্রহণ করবে। আমি ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে প্রশাসনের কাছে আমরা আবেদন করতে চাই আপনাদের মাধ্যমে। এখানে যে প্রশাসন ছিল এটা জোট সরকারের নেতৃত্বাধীন প্রশাসন ছিল। নির্বাচন ঘোষণার পরে এই প্রশাসন এখন নির্বাচন কমিশনের আন্ডারে। নির্বাচন কমিশন গোটা দেশে যাতে শান্তিপূর্ণ ভোট হয়, কোনো রকম এখানে যাতে মানুষকে ভীতি সঞ্চার করার মতো কোনো ঘটনা যাতে সেখানে সংঘটিত না হয় তার জন্য উনি আহ্বান রেখেছেন। স্ট্রিনজেন্ট মিজার লেভেল যারা শান্তি ভঙ্গ করবে উনি বলেছেন। আমরা সোনামুড়াতে গতকালকে এখানে এসডিএম সাহেব মিটিং ডেকেছিলেন, সর্বদলীয় সভা, সেখানে পুলিশ যে কর্তৃপক্ষ ওনারাও উপস্থিত ছিলেন। সেখানেও আমরা বলেছি ইন্ডিয়া জোটের পক্ষ থেকে যে আপনারা বিগত দিনে সোনামুড়াতে যে তাদের যে সন্ত্রাস এগুলো আপনারা জানেন, এগুলো নতুন করে বলার প্রশ্ন নেই। এখানে নির্বাচন মানে সব দল যাতে সমান সুযোগ পায়, সেই সমান সুযোগের জায়গাটা অলরেডি নষ্ট হয়ে আছে। আমরা বিভিন্ন জায়গাতে আমরা আমাদের সিপিআইএমের পক্ষ থেকে আমাদের অনেকগুলো অফিস বন্ধ হয়ে আছে, তেমনি কংগ্রেসেরও। কাজেই সর্বত্র যাতে মানে লেভেল প্লেইং গ্রাউন্ড পায়, প্রত্যেকটা দল সমান সুযোগ যাতে পায় সেটা সুনিশ্চিত করার জন্য দলীয় চিন্তা ভাবনার ঊর্ধ্বে উঠে আপনারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনারা ভূমিকা গ্রহণ করছেন। আমরা আশা করব আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন যাতে আমরা শান্তিপূর্ণভাবে মানুষ সেখানে ভোট দিতে পারে। আমরা বাই ইলেকশনে বক্সনগর এবং ধনপুরে যে কাণ্ড হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি, মানুষকে ভোট কেন্দ্র থেকে সরিয়ে দিয়েছে, তারা ভোট দিয়েছে, এগুলো ভিডিওতে বেরিয়েছে। এবারকার লোকসভা নির্বাচনে যাতে এটা না ঘটে তার জন্য আপনারা আন্তরিক ভূমিকা গ্রহণ করবেন আমরা আশা করি। এগুলো আমরা বলেছি। সঙ্গে সঙ্গে আপনাদের অবগতির জন্য বলছি, এটা আমাদের খুব ভালো লেগেছে। সাহেব বলেছেন যে আমাদের রাজ্যের যে সিইও উনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সমস্ত রিটার্নিং অফিসারদের সঙ্গে এআরওদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে আমরা 2023-এ বিধানসভা নির্বাচনে আমরা যে ভূমিকা পালন করেছি নির্বাচন কমিশন, তাতে গোটা দেশের মানুষ সন্তুষ্ট হয়েছে। গোটা দেশের প্রশাসন আমাদের উপর সন্তুষ্ট হয়েছে। এই ধারা আমরা পুরোপুরি মেনটেন করার চেষ্টা করব। আমরা নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট যাতে হয় তার জন্য সর্বাত্মক উদ্যোগ আমরা গ্রহণ করব এবং লেভেল প্লেইং গ্রাউন্ড সৃষ্টি করার যে দায়িত্ব, সেই দায়িত্ব আমাদের উপর আছে, সেটাও আমরা নিবানোর চেষ্টা করব। কাজেই প্রশাসনের দিক থেকে এই যে বক্তব্য, এটাও নিশ্চয়ই আপনারা মানুষের কাছে এটা আপনারা প্রচার নেবেন। আর জনগণের কাছে আপনাদের মাধ্যমে যে আহ্বানটা আমরা দিতে চাই, মানুষের সবচাইতে শেষ সম্বল হচ্ছে মানুষের ভোটাধিকার। কোনো অন্যায় হলে তার প্রতিবাদের একটাই পথ যে না, আমি ভোটের মধ্য দিয়ে আমার যে অভিব্যক্তি এটা আমি প্রকাশ করলাম, যার ফলস্বরূপ
কেউ যদি অন্যায় করে তার সেখানে তার অপসারণ হবে, নতুন দল ক্ষমতা আসবে। এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় অধিকার। এই অধিকারটা যাতে হরণ না করতে পারে, এটা জনগণ প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই অধিকারটাকে রক্ষার জন্য সবাই এগিয়ে আসা। এটা যদি শেষ হয়ে যায় তাহলে মানুষের, গরিব মানুষের অস্তিত্বই থাকবে। যে এটা শেষ সম্ভব, এটা যাতে না হরণ করতে পারে, গোটা রাজ্যের মানুষ যাতে এগিয়ে আসে, তার জন্য জনগণের কাছে আমরা আবেদন করব, প্রশাসনের কাছে আমরা আবেদন করব, মানুষের অধিকারটা যাতে, সেই অধিকারটা যাতে রক্ষিত হয়। কাজে এই বিষয়গুলো আপনারা আপনাদের যে প্রচার মাধ্যম, তার মাধ্যমে প্রচার করে রাজ্যের শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আপনারা নিভাবেন, এই আশা আমি করছি। এখন আপনি আমি দিদা লাগাই দিয়েছে না, আমি ট্রেনটা তুলে দেবো। আপনাদের প্রিন্ট মিডিয়া এবং প্রেস মিডিয়ার যারা আছেন তাদের সকলকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন। সারা ভারতবর্ষে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে সরকারটা চলছে, যে একটা অবশাসন চলছে, তার বিরুদ্ধে আজকে ভারতবর্ষে অধিকাংশ বিরোধী দল আজকে একটা হয়েছে এবং নরেন্দ্র মোদীজির অবশাসনের হাত থেকে উনি জাতিতে জাতিতে যে হিংসা, বিদ্বেষ এবং ঘৃণা ছড়িয়ে মানুষের মধ্যে যে সম্প্রদায় সম্প্রীতিটাকে যে ওনারা বিনষ্ট করার জন্য ওনাদের চেষ্টা সেখানে চালিয়ে যাচ্ছেন, তার বিরুদ্ধে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, সমস্ত অংশের মানুষের রুটি রোজগার আজকে বন্ধের পথে দিয়ে দাঁড়িয়েছে। এখানে একটা পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে অধিকাংশ মানুষ, প্রায় 60% উপরে মানুষ আজকে গর্জে উঠেছে এবং বিরোধী দলগুলো আজকে বিজেপির বিরুদ্ধে সেখানে একটা হয় কীভাবে বিজেপিকে পরাজিত করে সেখানে ধর্মনিরপেক্ষ এবং মানুষের উন্নতির জন্য একটা সরকার গঠন করতে পারে, তার জন্য সেখানে একটা ইন্ডিয়া জোট সেখানে গঠিত হয়েছে এবং অধিকাংশ বিরোধী দলগুলো সেখানে আছে। আমরা ত্রিপুরা রাজ্যে বিশেষ করে সোনামুড়া আমরা সেই ইন্ডিয়া জোটের ব্রিটিশরি মার্কবাদী কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় এবং আমরা বিজেপিকে পরাজিত করার জন্য আমরা উভয় দল গতকালও আমরা আলোচনা করেছি এবং আজকেও আমাদের আলোচনা হয়েছে যে কীভাবে সেখানে বিজেপিকে এই মহকুমা পরাজিত করে আমরা অধিক থেকে অধিক ভোট সেখানে সংগ্রহ করতে পারি। তার রণনীতি নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে, আমাদের প্রোগ্রামগুলি নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা এখানে একটা কোঅর্ডিনেশন কমিটি সাব ডিভিশনাল দেখি আমরা উভয় দলের লোকজনদের নিয়ে সেখানে করেছি এবং বিধানসভা ভিত্তিক আমরা সেখানে একটা কোঅর্ডিনেশন কমিটি আমরা সেখানে গঠন করেছি এবং এদের ভিত্তিতে বিধানসভা বলি সেখানে নির্বাচন কীভাবে করা যায় সে সম্পর্কে কীভাবে নীতি নির্ধারণ গ্রহণ করা হয় সেগুলি তারা নেবেন এবং আমরা সেই বুথ স্তর পর্যন্ত যাতে এটাকে ছড়িয়ে দেওয়া যায়, সাংগঠনিক কাজকে এবং মানুষের কাছে যাতে নিয়ে দেওয়া যায়, সেদিকে আমাদের উভয় দলের কর্মীরা নেতারা সেখানে সচেষ্ট হবে। এবং আমরা দেখেছি যে বিগত যে সমস্ত নির্বাচনগুলি হয়েছে সেই সমস্ত নির্বাচনগুলির মধ্যে মানুষ সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এই পঞ্চায়েত নির্বাচন বলুন বা যে কোনো স্বশাসিত প্রতিষ্ঠান বলুন, সেখানে কোনো বিরোধী দলের প্রার্থীরা সেখানে নমিনেশন সেখানে জমা দিতেই সেখানে পারেনি এবং বিভিন্ন নির্বাচনে আমরা লক্ষ্য করেছি
যে সেখানে মানুষকে ভোটাধিকার থেকে দূরে রাখার জন্য বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সেখানে সৃষ্টি করা হচ্ছে। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এবারের লোকসভা নির্বাচন সঠিক এবং সুন্দরভাবে যাতে হয়, মানুষ যাতে নিজেদের ভোট নিজেরা সেখানে দিতে পারে, সেটা আমরা আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে আমরা সেটা দাবি রাখছি। এবং নির্বাচনে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আপনারা যারা প্রিন্ট মিডিয়া যারা আছেন, ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন, আপনাদের বিশাল একটা প্রভাব রয়েছে। সুতরাং আমরা আশা করব যে এই লোকসভা নির্বাচনে বিশেষ করে এই সোনামুড়া মহকুমায় আপনারা মানুষের গণতান্ত্রিক যে অধিকার সেটা প্রয়োগ যাতে সঠিকভাবে হয় এবং কোথাও কোনো অনিয়ম যদি হয় সেগুলি যাতে সঠিকভাবে তুলে ধরা হয় আপনাদের কাছে, সেটা আমরা আশা করছি। এবং আগামী দিনে আমরা মনে করি যে আমরা উভয় দল আজকে ইন্ডিয়ার শরিক হিসাবে যেভাবে আমরা কাজে আমাদের কর্মীরা এবং নেতারা সবাই মিলিয়ে উভয় দলের যেভাবে কাজে ঝাঁপিয়ে পড়ছেন, যা আমার দৃঢ় বিশ্বাস মানুষ যদি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে এই সোনামুড়া মহকুমায় আমরা আমাদের জোট প্রার্থীদের আমরা বিশাল ব্যবধানে আমাদের প্রতিপক্ষ বিজেপির চাইতে অধিক থেকে অধিকতর ভোটের বেশি আমার মনে হচ্ছে যে সেখানে আমাদের প্রার্থী সেখানে পাবে। এবং এই ত্রিপুরা রাজ্য থেকে সেই প্রার্থী যদি যায় আমাদের দুইটা যে আসন, পূর্ব আসন এবং পশ্চিম আসন, এই দুটো আসনে সেখানে যদি আমাদের ইন্ডিয়া জোটের প্রার্থীরা জয়যুক্ত হয় তাহলে সেখানে কেন্দ্রের হাতে সেখানে শক্ত হবে, ইন্ডিয়া জোটের হাত শক্ত হবে এবং সারা রাজ্যে সারা দেশে সেই জোট যাতে ক্ষমতায় আসতে পারে তার জন্য আমাদের ইন্ডিয়া জোটের পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা, পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা উভয় কেন্দ্রে যাতে আমরা অধিক সংখ্যক ভোট পেয়ে সেই ইন্ডিয়া জোট দেশে সরকার গঠন করতে পারে তার জন্য সমস্ত গণতান্ত্রিক প্রিয় মানুষদের এবং সমস্ত অংশের মানুষদের, বিজেপি বিরোধী মানুষদের প্রতি আমাদের সেখানে আহ্বান থাকবে। এবং আমি আশা করি যে আগামী দিনে আপনারা তাদের একটা বলিষ্ঠ ভূমিকা আপনারা নেবেন এবং অন্যায়ের বিরুদ্ধে আপনারা মানুষকে সজাগ এবং সচেতন করার জন্য আপনারা সহযোগিতা করবেন, এই আশা রেখেই আমি আমার আলোচনা। মানুষের মধ্যে একটা জিনিস হচ্ছে বিশ্বাসের ব্যাপার। একটা জোট, একটা কিছু মানে অ্যালায়েন্সকে যদি মানুষ বিশ্বাস করে তাহলে এই বিশ্বাসটা এলে ভোটটা দেবে। তার পাশাপাশি তো সরকারের বিরুদ্ধে অনেকের অনেক কিছু বক্তব্য থাকতে পারে। আমরা দেখেছিলাম সিপিএম কংগ্রেস তার আগেও কাছাকাছি এসেছিল, একটা সময় বাইরে থেকে বামেরা সমর্থন করেছিল, তখন বামেদের মোটামুটি 60-এর কাছাকাছি হয়তো বা এমপিও ছিল। পরবর্তী সময়ে দেখা গেল সেই সমর্থন তারা উঠিয়ে নিয়েছে। সেই জিনিসটা তো বিরোধী মানে আপনাদের যারা বিরোধী আছে বা শাসক গোষ্ঠী আছে এটা প্রচারে নেবে, মানুষের মগজে এটাও ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। তার স্থায়িত্ব কী হবে? ধরে নিলাম যে ইন্ডিয়া জোট বা ইন্ডিয়া ব্লক ক্ষমতায় এসে গেছে, তখন মানে এরপরে কি হতে পারে তা তো একটা মানুষের মনে সন্দেহ থাকবে। দেখুন, আমরা দীর্ঘকাল আমরা কিন্তু আজকে যারা আমাদের জোটবদ্ধ ওনারা আগেও আমাদের সাথে কংগ্রেসের সাথে জোট বন্ধন ছিল এবং এক সময় বাইরে থেকে ওনারা আমাদের সমর্থন করেছিলেন এবং পরবর্তী সময়ে সেই সমর্থন তুলেও নিয়েছিলেন এবং বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দীর্ঘ লড়াই এবং সংগ্রাম আজকে আমরা ইন্ডিয়া জোটের সেখানে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সাথে যে আমরা ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোটের শরিক, ওনাদের বিরুদ্ধে দীর্ঘদিনের আমাদের লড়াই এবং সংগ্রাম ছিল। কিন্তু বাস্তবতার পরিপ্রেক্ষিতে মানুষের প্রতি, মানুষের জীবন ধারণের প্রতি, মানুষের জীবন জীবিকার উপরে আজকে যে আঘাত, বিভিন্ন শ্রেণী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপরে যে আক্রমণ এবং সেই বাস্তবতার নিরীক্ষে আমরা দেখেছি যে আজকে সেখানে প্রধান শত্রু হচ্ছে বিজেপি, নরেন্দ্র মোদী সরকার এবং এই রাজ্যে মুখ্যমন্ত্রী মানিক শাহ সরকার যেভাবে জনবিরোধী নিয়মকানুন ওনারা পাশ করছেন এবং যেভাবে কংগ্রেস
পরিচালিত সরকারগুলি কর্তৃক এবং ইউপিএ সরকারের আমলে যে বিভিন্ন বড় বড় যে স্বশাসিত প্রতিষ্ঠানগুলি অনেকগুলি ছিল, বিভিন্ন কোম্পানিগুলি ছিল, সেগুলিকে আজকে ধীরে ধীরে সেখানে বিক্রি করে দেওয়া হচ্ছে। প্রাইভেটেশনের দিকে এই সরকার এগিয়ে যাচ্ছে। সরকারি স্কুলগুলি বাদ দিয়ে প্রাইভেট স্কুলের দিকে সরকার ধাবিত হচ্ছে। এতে গরিব এবং সাধারণ অংশের মানুষ সেখানে পিছিয়ে পড়ছে, অনুন্নত অংশের মানুষ সেখানে পিছিয়ে পড়ছে। সুতরাং এই সরকারকে হটাতে গেলে আজকে সমস্ত বিরোধী দলকে, বিজেপি বিরোধী সমস্ত দলকে নিজেদের মধ্যে যা কিছুই থাকুক না কেন সেগুলিকে এড়িয়ে, সেগুলিকে তুচ্ছজ্ঞান করে বিজেপিকে ক্ষমতাচ্যুত করে মানুষকে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সুতরাং মানুষ যাতে শ্বাস নিতে পারে, এই ভারতবর্ষে গণতান্ত্রিক পরিবেশ যাতে ফিরিয়ে আসতে পারে। আজকে গণতন্ত্রের উপরেও সেখানে আঘাত হচ্ছে। আজকে প্রশ্ন দেখা দিয়েছে যে সংবিধান থাকবে কি থাকবে না। সংবিধানকে বিভিন্নভাবে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ওনারা আজকে বিভিন্নভাবে সেখানে কাজ করে যাচ্ছেন। আজকে স্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানগুলির মধ্যে ওনারা সেখানে নিজেদের দলীয় সেখানে গেরুয়াকরণ করার সেখানে চেষ্টা করছেন। এমনকি বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা, মানুষের শেষ আশ্রয় স্থল যেখানে, সেটাকেও বিনষ্ট করার জন্য ওনার প্রচেষ্টা সেখানে চালিয়ে যাচ্ছেন। সুতরাং এই সমস্ত দিকগুলি চিন্তা করে আজকে বিরোধী দলগুলো বাস্তবতার নিরিখে সবাই আজকে আমরা একটা হয়েছি এবং আমাদের লক্ষ্য এক এবং অভিন্ন, যে বিজেপিকে সেখানে পরাস্ত করতে হবে। মানুষকে বুঝিয়ে, মানুষকে সংগ্রাম এবং চেতনার মাধ্যমে সেখানে মানুষকে ঐক্যবদ্ধ করে বিজেপিকে এই নির্বাচনে পরাজিত করে সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোটের প্রধান। পশ্চিম ত্রিপুরা আসনের যে বিজেপির যে শাসক দলের প্রার্থী, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। তো প্রাক্তন মুখ্যমন্ত্রী যে জনপ্রিয়তাকে, ব্যক্তিকেন্দ্রিক যে জনপ্রিয়তার সাথে আপনাদের দলের যে আশিস কুমার সাহা কতটুকু লড়াই করতে এগিয়ে যেতে পারেন? আমাদের মনে হচ্ছে এবং মানুষ যেটা বলছে যে বিপ্লব বাবুর চাইতে আশিসবাবু অনেক বেশি জনপ্রিয় এবং তিনি অত্যন্ত ভদ্র মানুষ। আজকে বিপ্লব বাবু এই রাজ্যে 4 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। ওনাকে 4 বছর মুখ্যমন্ত্রী থাকাকালীন অবস্থায় ওনাকে কেন সরিয়ে নেওয়া হলো, কেন ওনাকে সরিয়ে আরেকজন মুখ্যমন্ত্রীকে দেওয়া হলো, আমরা সেটা জানি না। ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা জানে না। সেখানে বিজেপি সরকার, বিজেপি দল সেই সম্পর্কে সুস্পষ্টভাবে সাধারণ মানুষকে বলেনি। সাধারণ মানুষের জানার অধিকার আছে যে বিপ্লব বাবু কোন অপরাধে ওনাকে আপনারা সরিয়ে দিলেন, সেটা জানার অধিকার আছে। কিন্তু সেই সম্পর্কে আমরা কিছু জানি না, মানুষও কিছু জানে না। এবং বিপ্লব বাবু মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে ওনার কার্যকলাপ এই রাজ্যের মানুষ দেখেছেন। এই রাজ্যের মানুষ স্থিতিবিরক্ত ওনার শাসনাধীনে। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস যে এই লোকসভা নির্বাচনে সেখানে কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহাকেই, ইন্ডিয়া জোটের প্রার্থী, ওনাকেই সেখানে জয়যুক্ত হবেন এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সেখানে ভোটাররা ওনাকেই এই কেন্দ্রের পরবর্তী এমপি হিসেবে বেছে নেবেন। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। একটা কথা এখানে বলা দরকার, সেটা হচ্ছে যে ব্যক্তি বড় না, বড় হচ্ছে নীতি। বিজেপির যে নীতি, মানিক সাহের পক্ষে সেই নীতির বাইরে গিয়ে কিছু করা সম্ভব না। সেই নীতি এখন দেশকে, দেশের সংবিধানকেই নষ্ট করে দিচ্ছে। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে মানিক সাহেব বা কোনো ব্যক্তির প্রশ্ন না, কষ্ট হচ্ছে নীতি। বিজেপির নীতিকে পরাস্ত করতে হবে, আরএসএসের নীতিকে পরাস্ত করতে হবে। আপনি একটু আগে বলছিলেন যে 23-এ নির্বাচন কমিশনের ভূমিকা মোটামুটি সন্তোষজনক ছিল, তারপরেও আপনাদের পরাজয়। এবং 2018-তে বামেদের যত সিট ছিল তার থেকেও সিট কমে গিয়েছে, সেটা সম্ভবত 11-তে এসে ঠেকেছিল। তো এই অবস্থায় দাঁড়িয়ে এতটা আশা এখন লোকসভা নির্বাচনে কিভাবে করছে না? 2023-এর যে লোকসভা বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে সবটা শান্তিপূর্ণভাবে হয়েছে তা না। সন্ত্রাস গোটা রাজ্যে ছিল। আমাদের সুনামুনা মহকুমাতে ভবানীপুর থেকে আরম্ভ করে আপনার নিদয়া পর্যন্ত এখানে 7টা বুথের মধ্যে আমাদের কোনো প্রার্থী, আমাদের পুরুলিয়াতে বসেছিল, তাকে বের করে দেওয়া হয়েছে। সারা রাজ্যে অসংখ্য জায়গা আছে যেখানে আমরা পুরুলিয়াদের দিতে পারি। কাজে এটা
মানে সন্ত্রাসের বাতাবরণ ছিল, তার মধ্যে দাঁড়িয়ে নির্বাচন কমিশন যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু সন্ত্রাসের বাতাবরণ ছিল না, তার মানুষের মধ্যে ভয়ভীতি ছিল না, তারপর এটা যদি আরো বেশি মুক্ত হয় তাহলে আরো বেশি মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ আছে, মানুষ বহিঃপ্রকাশ করতে পারছে না, ভয়ে বহিঃপ্রকাশ করছে না। মানুষ যদি ফ্রি পায়, মানে স্বাভাবিকভাবে ভোট দিতে যদি মানুষ পারে, তাহলে পরে এটা নিশ্চয়ই সবাই বুঝেন যেভাবে কাজকর্ম চলছে এখন এই সরকারের প্রতি মানুষের খুশি থাকার কোনো প্রশ্ন না। গোটা দেশে এখন এই যে ইলেকট্রাল বন্ড নিয়ে যে সমস্ত কাহিনী বেরোচ্ছে, প্রাইম মিনিস্টার কেয়ার ফান্ড নিয়ে যে সমস্ত কাহিনী বেরোচ্ছে, তাতে দেখা যাচ্ছে এই দল এটা গুন্ডামি করে মানুষ থেকে টাকা পায় পরিষ্কার পরিচ্ছন্ন। বিভিন্ন যে সংস্থা আছে সেই সংস্থা থেকে জোর খাটিয়ে ইডিকে ব্যবহার করে, আপনার ইনকাম ট্যাক্স আইটি ডিপার্টমেন্টকে ব্যবহার করে তারা তাদের উপর প্রভাব খাটিয়ে তাদের ফান্ডে টাকা আছে এবং তাদেরকে যা দিচ্ছে সুযোগ দিচ্ছে। বিষাক্ত ওষুধ মানুষের উপরে, বিষাক্ত ওষুধ যাতে বিক্রি করতে পারে তার পারমিশন দিয়ে দিচ্ছে টাকার বিনিময়ে। আপনারা যখনই কথা বলছেন ওনারা বলছেন স্ট্রাকটান্ডো কেলেঙ্কারি, ওনারা বলছেন কয়লা খাদান কেলেঙ্কারি, সমস্ত ঠিক আছে। এটাই ইউপিএর সময় হয়েছে। কংগ্রেসের কোনো নেতা বা কংগ্রেসের আমলে কোনো দুর্নীতি হয়নি এই কথা আমরা বলছি না, কিন্তু এখন যা ঘটছে এটা ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্নীতি, সবচেয়ে বড় কিছু হতে পারে না। সঙ্গে সঙ্গে সংবিধানকে নষ্ট করে দিচ্ছে, মানুষের অধিকার খর্ব করার চেষ্টা করছে, মারাত্মক আঘাত মানুষের। এটা কোনো কিছুর সঙ্গে তুলনা হয়। রুটি রুজির প্রশ্নে ওনারা বলছেন যে প্রধানমন্ত্রী কোভিডের সময় থেকে এখনো পর্যন্ত ফ্রি রেশন দিচ্ছেন। ত্রিপুরার কথাও যদি মানে উল্লেখ করা যায়, 3.5 লক্ষ ঘর প্রদান করা হয়েছে। মানুষের তো যে বিভিন্ন সেন্ট্রাল স্কিম, আমরা কিছুদিন আগে দেখলাম যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটা আগে ছিল আয়ুষ্মান, সব বৃহৎ অংশের মানুষকে স্বাস্থ্য পরিষেবা গ্যারান্টি করার জন্য নিয়ে আসছে। তার বাইরে বিভিন্ন ধরনের সরকারি স্কিম রয়েছে যেগুলো আপনাদের সময় ইমপ্লিমেন্টেশন সেভাবে হয়নি, সেন্ট্রাল স্কিমগুলো। একটা জিনিস হচ্ছে 80 কোটি মানুষকে যদি চাল ফ্রি দিতে হয় তাহলে কত মানুষ দারিদ্র্যের মধ্যে আছে এটা বুঝতে পারে। আমরা চাই মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক, আমার হাত আছে, আমার ব্রেইন আছে, আমার যোগ্যতা আছে, আমি কাজ চাই, সেই কাজের দরজাই তো বন্ধ করে দিচ্ছে। শুধু অনুদান দিয়ে দেশ বাঁচতে পারে, কোনো দেশ বাঁচতে পারে? তারা নিয়ে যাচ্ছে অনুদানের জায়গাতে, এবং সেটা কে দিচ্ছে? ভারত সরকার না, এটা মোদি দিচ্ছে। মোদির বাবার ঘরের টাকা এটা, মোদি বলছে আমি দিচ্ছি। এটা খুবই খারাপ দিক। অনুদানের রাজনীতি বন্ধ করতে হবে, মানুষকে তার অধিকার দিতে হবে, তার কাজের অধিকার দিতে হবে। যারা চাকরি করছে তাদের চাকরি পার্মানেন্ট করতে হবে, মানুষের হাতে পয়সা তোলার ব্যবস্থা করতে হবে যাতে মানুষ রোজগার করে বাঁচতে পারে। সেই জিনিস যেখানে হয়েছে সেখানে অর্থনীতি সচল হয়। আর এখানে যেভাবে চলছে 5 টাকা রেশন দিয়ে মানুষ বাঁচবে। কাজে এই পথ, এটা হচ্ছে তাদের চিরতরে ক্ষমতায় আসার জন্য ব্যবস্থা করা। প্রেস থাকবে না, সব প্রেস আমরা কিনে নেব, মানুষের ভোটাধিকার কিনে নেব, তারপরে মানুষকে অনুদান দিয়ে বলবো আমি দিচ্ছি, আমাকে ভোট দাও। এই জায়গায় নিয়ে যাচ্ছে দেশটাকে, মারাত্মক বিপদ এটা দেশের সামনে। কাজে এটা এদের পরাস্ত করা ছাড়া দেশের উপায় নেই।